আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য বাজেট রেঞ্জে মাত্র ৮৬৯০ টাকায় নতুন একটি মোবাইল ফোন নিয়ে হাজির হলাম। সেটা হলো আইটেলের ভিশন 1 প্রো 3GB র্যামের মোবাইলটি। এই মোবাইলটি যদিও গত ডিসেম্বর মাসের 3 তারিখে বাংলাদেশে লঞ্চ হয়েছিল, বাট সেটা ছিল 2GB র্যাম দিয়ে। বাট এই মোবাইলটি নতুন এসেছে 3GB র্যাম দিয়ে, এবং র্যাম অ্যাড করার পর মোবাইলটার পারফরমেন্সও টুকটাক চেঞ্জ এসেছে। সো আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিশন 1 প্রো 3GB র্যাম এবং 32GB মোবাইলটিকে নিয়ে। সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন। এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশনও অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন তাহলে দেরি না করে প্রথমে আমরা দেখে নিই মোবাইলটার আনবক্সিং। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে যে বিষয়টি বলতে হচ্ছে, এই মোবাইলটির ব্যাক প্যানেলটি হলো প্লাস্টিকের, অর্থাৎ পলিকার্বনেটের। আর আমার কাছে যে কালার ভ্যারিয়েন্টটি রয়েছে মোবাইলে সেটা হলো কসমিক শাইন। এটার আরেকটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে যেটার নাম হলো ডেজেল ব্ল্যাক। আর এই মোবাইলটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের বাট ম্যাট ফিনিশিং থাকার কারণে খুব ইজিলি গ্রিপ করা যায়, এবং আপনি চাইলে ব্যাক প্যানেলে কভার ছাড়াই ফোনটি ইউজ করতে পারেন। 6.5 ইঞ্চির বিশাল ডিসপ্লে হওয়া সত্ত্বেও মোবাইলটা হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করা যায়। তার প্রধান কারণ হলো মোবাইলটার থিকনেস, মাত্র 8.5 মিলিমিটার থিকনেস, অর্থাৎ 15 থেকে 20,000 টাকা মোবাইলেও এইরকম থিকনেস সব মোবাইলে থাকে না। দ্যাটস ওয়াই যে ব্যাপারটা হয়, মোবাইলটা খুব ইজিলি গ্রিপ করা যায়। শুধু তাই নয়, যাদের হাত একটু মিডিয়াম সাইজের বা এভারেজ সাইজের তারাও এই ফোনটি খুব ইজিলি গ্রিপ করে এক হাতে ওভারঅল ইউজ করতে পারবেন। সিকিউরিটি সেন্সর হিসেবে মোবাইলটিতে রয়েছে ফেস আনলক সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি হলো মোবাইলের ব্যাক প্যানেলে, এবং বেশ কমফোর্টেবল একটা জায়গায় আছে। আমি খুব ইজিলি এটা আঙ্গুলে পেয়ে যাই। অনেকের হতে পারে একটু উপরে মনে হতে পারে, বাট আমার কাছে এটা কমফোর্টেবল বা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এবং সব থেকে বড় জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে, মানে 8-9 হাজার টাকার মোবাইলে এত ফাস্ট যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করে, এটা আমি খুব কম মোবাইলেই দেখেছি। সাধারণত একটু দামি মোবাইল বা 10 থেকে 15 হাজার টাকা মোবাইলে দু একটাতে আছে, বাট 10,000 টাকার নিচের মোবাইলগুলোতে মানে এত ভালো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করে আমি এরকম ফোন দেখিনি। এটা যথেষ্ট ফাস্ট কাজ করে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর মোবাইলটার মধ্যে যে ফেস আনলক সিস্টেম রয়েছে সেটাও যথেষ্ট ভালো কাজ করে। এবার জন্য আমরা জেনে নিই মোবাইলটিতে কি কি ফিজিক্যাল বাটন এবং পোর্টস রয়েছে। তার মধ্যে মোবাইলটির ডান পাশে অর্থাৎ রাইট সাইডে রয়েছে হলো ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন। আর মোবাইলটার লেফট সাইডে কোনো কিছুই নেই। মোবাইলটার উপরের সাইডে অর্থাৎ আপ সাইডে রয়েছে হলো 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। আর মোবাইলটার নিচের অংশে রয়েছে হলো মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক। আমরা মোবাইলের চারপাশ দেখে ফেললাম, সব বাটন এবং পোর্টসও দেখে ফেললাম, বাট মোবাইলের সিম ট্রেটা কোথায়, এটা কিন্তু একটা কনফিউশন কাজ করতে পারে যে তাহলে আমরা মোবাইলে কি সিম অ্যাড করবো না। অবশ্যই সিম অ্যাড করবেন, সেটার জন্য কিছুই করতে হবে না। সেটা হলো জাস্ট আপনার মোবাইলের ব্যাক প্যানেলটা খুলে ফেলতে হবে। ব্যাক প্যানেল খুলে ফেললেই আপনি এই মোবাইলের পিছনের অংশে দুটো সিম আপনি অ্যাড করতে পারবেন, সেই সাথে উপরে মেমোরি কার্ডও আপনি অ্যাড করতে পারবেন। এটা একটু আনকমন, বিকজ আমরা অনেক দিন পর দেখতে পেলাম যে মোবাইল থেকে আসলে ব্যাক প্যানেল বা ব্যাক কভারটা খোলা যায়, যেটা একটু হলো বর্তমান যুগের হিসাবে একটু ইন্টারেস্টিং। আর মোবাইলটিতে যে স্পিকারটি রয়েছে সেটি হলো মোবাইলটির ব্যাক প্যানেলের নিচের অংশে আইটেলের লোগোর ঠিক বাম পাশে।
স্পিকার টেস্ট করে এই প্রাইস রেঞ্জে আমাদের কাছে স্পিকার কোয়ালিটি ওভারঅল ঠিকই লেগেছে, তবে স্পিকারটি নিচে অথবা উপরের অংশ হলে বেটার হতো, বিকজ স্পিকারটি পিছনের অংশে হওয়াতে কোথাও যদি আমি রেখে দিই আর সেটা যদি কোনো নরম সারফেস হয়, যেমন বিছানা, বালিশ বা কাপড় জাতীয় কোনো কিছু হয়, তাহলে সাউন্ডটা অনেকখানি কমে যায় বা শোনা যায় না, যেটা একটা প্রবলেম। ডিসপ্লের কথা বলতে গেলে এই মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি ওয়াটারড্রপ IPS ডিসপ্লে উইথ HD+ রেজুলেশনে। আর এই HD+ রেজুলেশনের স্পেসিফিকেশন হলো 720x1600 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 293 PPI। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কোন ধরনের গ্লাস ইউজ করেছে সেটার ব্যাপারে আমরা কোনো ক্লিয়ার ইনফরমেশন পাই নাই, তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই ফোনটা কিনে থাকেন তাহলে অবশ্যই একটা ভালো স্ক্রিন প্রোটেক্টর এই ফোনের সাথে ইউজ করার ট্রাই করবেন। ডিসপ্লে ঠিক উপরে রয়েছে ওয়াটারড্রপ সেলফি ক্যামেরা। এই মোবাইলটির ব্রাইটনেসের কথা বলতে গেলে একটা কথা বলতেই হচ্ছে যে এন্ট্রি লেভেলের ফোন অথবা বাজেট রেঞ্জ বা মিড রেঞ্জের ফোনগুলোতে কিন্তু আমরা প্রায় দেখি যে ব্রাইটনেস রিলেটেড বেশ ইস্যু থাকে, স্পেশালি আউটডোরে ইউজ করতে গেলে বা ডাইরেক্ট সানলাইটের নিচে কিন্তু আমরা আলো নিয়ে বেশ স্বল্পতার ভুগি, দেখা যায় যে ফোন ইউজ করতে খুব কষ্ট হয়। বাট অন দ্য আদার হ্যান্ড এই ফোনের ব্রাইটনেস কিন্তু খুবই ভালো, মানে একটু অবাক লেগেছে আমার কাছে। সচরাচর কিন্তু আমরা দেখি না, বাট সেই হিসাবে সচরাচর যে জিনিসগুলো দেখি তার ঠিক বিপরীতে এসে তারা কিন্তু এই মোবাইলটাতে ব্রাইটনেসটা ভালো দিয়েছে। সো আপনি মোটামুটি আউটডোরে বেশ কমফোর্টেবলভাবেই ফোনটি ইউজ করতে পারবেন। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে এটা ওভারঅল নট ব্যাড, মাল্টিটাস্কিং আপনি করতে পারবেন। ইভেন সত্যিকার অর্থে দেখা গেছে যে ইন্টারনেট ইউজ হয় এমনও বেশ কিছু অ্যাপস ওপেন করে আমি মাল্টিটাস্কিং করে দেখেছি যে ওভারঅল ভালো হয়, তবে এক্সট্রিম লেভেলের মাল্টিটাস্কিং আপনি অবশ্যই করতে পারবেন না। সচরাচর এই ফোনটা যারা কিনে থাকে তারা তো আসলে মাল্টিটাস্কিংয়ের জন্য কিনে না, হালকা পাতলা মাল্টিটাস্কিং করে থাকে, তো সেইটার জন্য পারফেক্ট আছে এই ফোনটা। আর এই মোবাইলটি হলো ওয়াইড-ফাইন L1 সাপোর্টেড, অর্থাৎ ফুল HD ডিসপ্লেতে আপনি নেটফ্লিক্সে স্ট্রিমিংও করতে পারবেন। এবার চলুন আমরা জেনে মোবাইলটার ক্যামেরা ডিটেলস এবং এই মোবাইল দ্বারা ছবি বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির পারফরমেন্স কেমন এসেছে। সেটা হলো এই মোবাইলটাতে মেইনলি রেয়ার প্যানেলে যে ক্যামেরার প্যানেলটি আপনারা দেখতেছেন সেটা হলো AI ট্রিপল ক্যামেরা। তার মধ্যে একটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আর বাকি দুটি হলো VGA ক্যামেরা। আর ফ্রন্টে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটা হলো ওয়াটারড্রপ ফ্রন্ট ক্যামেরা বা যেটাকে বলা হয় ওয়াটারড্রপ নচ ক্যামেরা। আর এই ক্যামেরাটি হলো ফ্রন্ট ক্যামেরাটি হলো 5 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা দিয়ে ছবি তুললে ওভারঅল আলো পেলে বেশ ভালো ছবি তুলতে পারে। এজ ডিটেকশন এবং ডাইনামিক রেঞ্জের মোটামুটি ঘাটতি রয়েছে, আসলে এই প্রাইস বিবেচনায় সেটা অবশ্য ঠিকই আছে। আবার পোর্ট্রেট মোডেও মোটামুটি ভালো ছবি তোলা যাচ্ছিল, ব্যাকগ্রাউন্ডেও ব্লার হচ্ছিল, যেটা আসলে এই মোবাইল হিসেবে ভালোই। রিয়ার প্যানেলের মেইন ক্যামেরা দিয়ে আপনার 720p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও কোয়ালিটি ওভারঅল ঠিক আছে। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ঠিকঠাক আলো পেলে বেশ ভালোই ছবি উঠে, তবে ডাইনামিক রেঞ্জের বেশ কমতি রয়েছে ফ্রন্ট ক্যামেরাটিতেও। যেহেতু বিল্ট ইন মোড রয়েছে তাই ফ্রন্ট ক্যামেরার ছবি অত খারাপ আসে না। আর মোবাইলটি কিন্তু ম্যানুয়াল ক্যামেরা সাপোর্ট করে, অর্থাৎ আপনি চাইলে জি ক্যাম ইনস্টল করতে পারবেন, বাট জি ক্যামের সব ভার্সন আপনি ইনস্টল করতে পারবেন না। তার মেইন কারণ হলো মোবাইলটি র ফাইল সাপোর্ট করে না, মানে কিছু কিছু জি ক্যাম সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে হলো ডুয়েল সিম অপশন এবং সাথে রয়েছে মেমোরি কার্ডের অপশন, এবং নেটওয়ার্ক কাজ করে হলো 4G নেটওয়ার্ক। কল টেস্ট করে দেখেছি আমরা, কল কোয়ালিটি এটাতে ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz সাপোর্ট করে। এছাড়াও এই মোবাইলটিতে 3টা এক্সট্রা সেন্সর রয়েছে, একটি হলো প্রক্সিমিটি সেন্সর, আরেকটি হলো অ্যাক্সেলেরোমিটার, আরেকটি হলো অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। এবার যখন আমরা জেনে নিই মোবাইলটার হার্ডওয়্যার ডিটেলস এবং পারফরমেন্সের কি অবস্থা। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক SC9832E প্রসেসর, যার কোর হলো টোটাল 4টি, অর্থাৎ এটি একটি কোয়াড কোর প্রসেসর এবং 4টি কোরই 1.40 GHz স্পিডের। আর জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছিল মালি T820। মোবাইলটিতে র্যাম হলো 3GB, রোম হলো 32GB। সো আমি টেস্টকে একটু প্রায়োরিটি দেই, বিকজ অনেক ছোটখাটো জিনিস থাকে যেগুলো টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। সো এই মোবাইলটির যদিও আমি আন্তর্জাতিক স্কোর দেখি নাই, বাট বেঞ্চমার্ক স্কোরটা যেটা দেখেছি তাতে সিঙ্গেল কোরের স্কোর ছিল 102 আর মাল্টি কোরের স্কোর হলো 367। আর গেমিংয়ের কথা বলতে গেলে যেটা বলতে হচ্ছে যে এই মোবাইলটা তো আসলে হাই এন্ডের গেমিং ফোনও নয়। আমি তাও পাবজি রান করে ট্রাই করেছি, বাট পাবজি খুবই স্লো এবং বেশ ভালো ল্যাগ করে। অপরদিকে কল অফ ডিউটি মোটামুটি পাবজি থেকে বেটার পারফর্ম করে, বাট টুকটাক ল্যাগ করে। কিন্তু ফ্রি ফায়ার আপনি ওভারঅল শান্তিতেই খেলতে পারবেন। আর মোবাইলের হিটিংয়ের কথা যদি বলতে চাই, সচরাচর হেভি গেমিং করলে বা লং টাইম ভিডিও ওয়াচ করলে মোবাইল অনেক মনে করেন যে হিট হয়, বাট এই ফোনটা যেহেতু ওইভাবে গেমিং ফোন নয়, সো লং টাইম তো আসলে ওইভাবে আমার গেম খেলে দেখা হয়নি। বাট আমি যতটুকু দেখেছি তার মধ্যে আমার ফোনটা হিটিং যে হয় এই জিনিসটা ওইরকম আমি ফিল পাইনি। ইভেন আমি বেশ লং টাইম প্রায় 2.5 থেকে 3.5 ঘন্টার মতো আমি এটাতে ভিডিও ওয়াচ করেছি, বাট হালকা একটু হিট হয়, বাট সেটা খুবই স্বাভাবিক। নর্মাল ফোনে যেরকম হিট হয় সেরকমই হিট হয়, বাট এক্সেসিভ কোনো হিট হয় না, যেটা আমরা বলে থাকি না যে টু মাচ হিট বা হিটিং ইস্যু, ওই জিনিসটা এই ফোনে নেই। ব্যাটারি সেকশন এবং চার্জিং টাইমের ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, এই মোবাইলটিতে রয়েছে 4000 mAh ব্যাটারি, আর এর সাথে রয়েছে একটা 5 ওয়াটের বেসিক চার্জার, যে কারণে মোবাইলটি চার্জ করলে অ্যারাউন্ড 3 আওয়ার্সের মতো সময় লাগে।
বাট অনেক সময় 2 ঘন্টা 45 মিনিটে হয়ে যায়, বাট 3 ঘন্টা আপনি মোটামুটি ধরে রাখেন। যদি আপনার চার্জ 0 থেকে 5%-এর মধ্যে থাকে, সেখান থেকে যদি আপনি 100% চার্জ করেন, সেই ক্ষেত্রে আপনার এরকম 3 আওয়ার্সের মতো টাইম লাগবে। আর স্ক্রিন অন টাইম অর্থাৎ মোবাইলটা চার্জ কতক্ষণ থাকে সেটার ব্যাপারে যদি আমি বলতে চাই, আপনি যদি হালকা পাতলা বেসিক ইউজ করেন, টুকটাক ইন্টারনেট ইউজ করেন, সেই ক্ষেত্রে 1.5 দিন অনায়াসে আপনি চার্জ পাবেন, বা 1.5 দিন থেকে একটু বেশিও পাবেন, মানে আমি পেয়েছি তাই আমি বললাম আর কি। আর আপনি যদি ধরেন হেভি রাফ ইউজ করেন, মনে করেন যে আপনি লং টাইম ভিডিও ওয়াচ করবেন, বা মনে করেন যে আপনি নেটফ্লিক্সে কোনো মুভি দেখবেন, সেই ক্ষেত্রে আপনি একদিন ওভারঅল ফুল চার্জ পেয়ে যাবেন। আর অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 10 এর গো এডিশন, যেটা আমি মনে করি এই ফোনটার জন্য একদম পারফেক্ট একটা চয়েস। বিকজ এটাতে যদি ফুল এডিশনটা দেওয়া হতো তাহলে এই ফোনটা হতে পারে যে একটু বটলনেক ইস্যু দেখা দিত, বাট গো এডিশন দেওয়াতে এটা মনে করেন যে একটা পারফেক্ট ম্যাচ হয়েছে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের। সো এটা অবশ্যই একটা থামস আপ দেওয়ার মতো জিনিস, আমি আইটেলকে আসলে এটার জন্য থামস আপ দিচ্ছি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার কি উইকনেস বা ল্যাকিং রয়েছে এবং সেই সাথে মোবাইলটার কোন সাইড ভালো রয়েছে। প্রথমে আমরা জেনে নিই মোবাইলটাতে কি ল্যাকিং বা উইকনেস রয়েছে। তার মধ্যে নাম্বার 1 যে জিনিসটা আমার কাছে ল্যাকিং মনে হচ্ছে সেটা হলো মোবাইলটার চার্জার। বিকজ এটা ল্যাকিং বলার একটাই কারণ, সেটা হলো 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে 3 ঘন্টা সময় লাগে, এটা একটু বেশি সময়। অ্যাটলিস্ট 10 ওয়াটের চার্জার দিলে আরেকটু ভালো হতো, অ্যাটলিস্ট 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে তখন চার্জ হয়ে যেত। আরেকটা জিনিস যেটা আমার কাছে উইকনেস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার ক্যামেরা, রিয়ার ক্যামেরা। সেটা হলো প্রাইস হিসাবে ওভারঅল ঠিক আছে, বাট স্টিল যদি 2টা ভিজিএ ক্যামেরা না দিয়ে রিয়ার প্যানেলে অন্য একটা ক্যামেরা দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। এই ফোনটা মনে করেন যে একদম একটা হেভি পারফরমেন্সে তখন এসে পড়তো, বা পারফরমেন্স বলতে আমি যেটা মূলত বোঝাতে চাচ্ছি যে মানুষের কাছে এটা আরও গ্রহণযোগ্যতা পেত। এবার শুনে আমরা জেনে নিই মোবাইলটার বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক কী রয়েছে। তার মধ্যে নাম্বার 1 যে জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এই মোবাইলের। এটা অবশ্যই একটা ভালো দিক। যে কোনো একটা ফোন ইউজ করতে গেলে যদি আপনার ফোন তাড়াতাড়ি আনলক হয়ে যায়, তখন আপনি কিন্তু ফোনের যে ইউজ করার ক্ষেত্রে যে কমফোর্টনেসের ব্যাপারটা সেটা আরও ইজি হয়ে যায় আপনার জন্য। দেন যে বিষয়টা হলো মোবাইলটা যদি আপনি রাফ ইউজের জন্য কিনতে চান তাহলে এটা খুবই কমফোর্টেবল। বিকজ আমি শুরুতেই বলেছি যে মোবাইলটার থিকনেস অনেক কম, দ্যাটস ওয়াই আপনি খুব কমফোর্টেবলভাবে এটা গ্রিপ করে ইউজ করতে পারবেন। দ্যাটস ওয়াই এটা রাফ ইউজ করার মতো একটা ফোন। তবে এটা ট্রু যে এই ফোনটা দিয়ে আপনি হতে পারে যে অনেক গেমিং করতে পারবেন না, বাট আপনি যদি ওভারঅল ভিডিও দেখেন বা লং টাইম ধরেন যে আপনি ফোনে কথা বলতে চান, তাহলে নির্দ্বিধায় এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন আপনার জন্য। আজকে তাহলে এই পর্যন্ত। আপনাদের কাছে আইটেলের এই ভিশন 1 প্রো 3GB র্যাম 32GB মোবাইলটি কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই মোবাইলের ক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনার কনফিউশন ক্লিয়ার করে দিতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।